সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ক্লাস নাম্বার 5 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসের টপিক হচ্ছে উচ্চ মাধ্যমিক রসায়ন এর প্রথম পত্রের লেকচার নাম্বার 5 হবে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব কিভাবে রাসায়নিক পদার্থ নিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়। সেই বিষয়গুলো আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করতে পারি যে আজকের ক্লাসের টপিক সমূহ। আমাদের শুরুতেই আমাদের এখানে কিছু ব্যালেন্স রয়েছে, আমরা যাদেরকে বলি ডিজিটাল ব্যালেন্স। আমরা আগের ক্লাসে বিভিন্ন ধরনের ব্যালেন্স নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমাদের জন্য পলভঙ্গি ব্যালেন্স ছিল, ডিজিটাল ব্যালেন্স ছিল। তা আজকে আমরা মূলত ডিজিটাল ব্যালেন্স নিয়ে আলোচনা করব, কারণ আমাদের রসায়ন ল্যাবরেটরিতে আমরা মূলত এই যে ডিজিটাল ব্যালেন্সগুলো ব্যবহার করে থাকি, কারণ এগুলো ব্যবহার করা অনেক সুবিধাজনক হওয়ার কারণে এবং পরিমাপ করাটা সুবিধা হওয়ার কারণে আমরা মূলত বর্তমানে আমাদের রসায়ন ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে আমরা এই ডিজিটাল ব্যালেন্সগুলো ব্যবহার করে থাকি। হয়তো 2 ডিজিটের ব্যালেন্স ব্যবহার করে থাকি, অথবা কোনো ল্যাবরেটরিতে আমরা 4 ডিজিটের ব্যালেন্স ব্যবহার করে থাকি। 2 ডিজিট 4 ডিজিট মূলত আসলে বোঝায় যদি দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর পরিমাণে গ্রাম এককে নেওয়া যায় তাহলে সেটাকে বলা হয় 2 ডিজিটের ব্যালেন্স। আর যদি দশমিকের পরে অর্থাৎ পয়েন্টের পরে যদি 4 ঘর পর্যন্ত গ্রাম এককে নেওয়া যায় তাহলে সেটাকে বলা হয় 4 ডিজিটের ব্যালেন্স। তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে 2 ডিজিট এবং 4 ডিজিটের ব্যালেন্সের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম পরিমাপের জন্য 4 ডিজিটের ব্যালেন্সটাই সবচেয়ে বেশি উপযোগী। আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কোন ব্যালেন্সটা সবচেয়ে বেশি নির্ভুল মান দিতে পারে বা কোনটি ব্যবহার করা সবচেয়ে বেশি উপযোগী হবে বা সুবিধাজনক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আমাদের 4 ডিজিটের ব্যালেন্স সবচেয়ে বেশি সুবিধাজনক হবে বা সবচেয়ে বেশি ভালো হবে। এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তাহলে আমাদের টপিক হচ্ছে ডিজিটাল ব্যালেন্স, অথবা এটার একটা নাম রয়েছে যেটাকে আমরা বলে থাকি টপ লোডিং ব্যালেন্স। দেখেন, টপ মানে হচ্ছে উপরে, আর লোড মানে হচ্ছে লোড করা, আর ব্যালেন্স মানে হচ্ছে যেখানে পরিমাপ করা হচ্ছে। তাহলে আমাদের রাসায়নিক পদার্থগুলো মূলত এই প্যানের উপরে দিয়ে আমি পরিমাপ করে থাকি বলে এটার নাম, আরেকটা নাম হচ্ছে টপ লোডিং ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স দুই প্রকার হয়, 2 ডিজিটের ডিজিটাল ব্যালেন্স অথবা 4 ডিজিটের ডিজিটাল ব্যালেন্স। তাহলে যে বিষয়টা আমরা বলেছিলাম 4 ডিজিটের ডিজিটাল ব্যালেন্স বলতে আসলে বোঝায় কি, দশমিকের পরে সর্বোচ্চ 4 ঘর পর্যন্ত আমরা গ্রাম এককে পরিমাপ করতে পারি। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সাধারণত প্রাইমারি আদর্শ পদার্থ নিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করার ক্ষেত্রে আমরা 4 ডিজিটের ব্যালেন্সটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হতে পারে প্রাইমারি আদর্শ পদার্থ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। প্রাইমারি পদার্থ বলতে এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে যাদেরকে আমরা বলতে পারি, যেমন হচ্ছে অক্সালিক অ্যাসিডের সলিউশন, এরপর হচ্ছে আমার জন্য পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশন যদি তৈরি করি তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড এগুলো আমার জন্য প্রাইমারি পদার্থ। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে 4 ডিজিটের ব্যালেন্স হচ্ছে মূলত প্রাইমারি পদার্থ নিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য আমরা 4 ডিজিটের ব্যালেন্সটা বেশি ব্যবহার করে থাকি। এবং প্র্যাকটিক্যালে আমাদের 3 ধরনের রাসায়নিক বিশ্লেষণ রয়েছে, একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে সেমি মাইক্রো, একটা হচ্ছে মাইক্রো। 3টা রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ম্যাক্রো পদ্ধতি, সেমি মাইক্রো পদ্ধতি, মাইক্রো পদ্ধতি। এই 3টা পদ্ধতির মধ্যে আমরা মূলত সেমি মাইক্রো এবং মাইক্রো এই দুটি পদ্ধতিতে 4 ডিজিটের ব্যালেন্সটা বেশি ব্যবহার করে থাকি। তাহলে দেখেন, মাইক্রো মানে হচ্ছে ছোট, আর 4 ডিজিটের ব্যালেন্স ব্যবহার করলে সেক্ষেত্রে দশমিকের পরে সর্বোচ্চ 4 ঘর পর্যন্ত গ্রাম এককে মান নেওয়া যায়, অর্থাৎ নিখুঁত পরিমাণে মান নেওয়া যায়, যার কারণে আমরা 4 ডিজিটাল ব্যালেন্সটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি 2 ডিজিটের তুলনায়। তাহলে এখানে যদি কখনো জিজ্ঞেস করা হয় পলভঙ্গির চেয়ে কোনটা ভালো, আমরা বলবো অবশ্যই ডিজিটাল ব্যালেন্স ভালো হবে। আর ডিজিটাল ব্যালেন্সের মধ্যে কোনটা ভালো হবে, সেক্ষেত্রে আনসার হবে কি 4 ডিজিটের ব্যালেন্সটাই সবচেয়ে বেশি ভালো হবে। 2 ডিজিটের ব্যালেন্স বলতে আসলে বোঝাচ্ছে কি, দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর পর্যন্ত গ্রাম এককে পরিমাপ করা যায়, যে ব্যালেন্সের মাধ্যমে আমরা তাদেরকে বলে থাকি 2 ডিজিটের ব্যালেন্স। তাহলে সেক্ষেত্রে এগুলা প্রাইমারি পদার্থের ক্ষেত্রে ব্যবহার করি না, সাধারণত সেকেন্ডারি আদর্শ পদার্থ যেমন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর পিলেট, এগুলো পরিমাপের জন্য আমরা এই 2 ডিজিটের ব্যালেন্সটা ব্যবহার করে থাকি। আর বিশেষ করে ম্যাক্রো পদ্ধতি ও সেমি মাইক্রো পদ্ধতিতে মূলত
টু ডিজিটের ব্যালেন্সটা ব্যবহার করা হয়। তাহলে দেখেন সেমি মাইক্রো পদ্ধতিতে আমরা 2 ডিজিট 4 ডিজিট দুইটাই ব্যবহার করতে পারি, তবে ম্যাক্রোর ক্ষেত্রে 2 ডিজিট এবং মাইক্রোর ক্ষেত্রে 4 ডিজিট ব্যবহার করব। তাহলে এখানে কিন্তু দেখেন দুইটার মধ্যে আমার কিন্তু এখানে কি রয়েছে, এই যে দেখেন এখানে দেওয়া রয়েছে যে সেমি মাইক্রো পদ্ধতিতেও 2 ডিজিট ব্যবহার করা হয়, আবার সেমি মাইক্রো পদ্ধতিতেও কি ব্যবহার করা হয়, 4 ডিজিট ব্যবহার করা হয়। অর্থাৎ সেমি মাইক্রো পদ্ধতির ক্ষেত্রে আমরা 2 ডিজিট বা 4 ডিজিট যে কোনো একটি ব্যালেন্স আমাদের সুবিধাজনক আমরা ব্যবহার করতে পারি। এখন আসেন প্রমাণ দ্রবণ বলতে আসলে কি বোঝায়। প্রমাণ দ্রবণ বলতে বোঝায় যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা থাকে বা আমি বলতে পারবো যে দেওয়া থাকে, এগুলোকে আমরা বলে থাকি প্রমাণ দ্রবণ। এই ধরনের অনেকগুলো সলিউশন রয়েছে, যেমন হচ্ছে মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার। এর কিছু এক্সাম্পল এখানে রয়েছে। যে প্রমাণ দ্রবণ বলতে বোঝায় যে মোলার দ্রবণ, এরপর হচ্ছে সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার, এগুলো হচ্ছে আমার জন্য আদর্শ দ্রবণ। নর্মাল সলিউশন মানে কি? নর্মাল সলিউশন মানে হচ্ছে 1 লিটার দ্রবণের মধ্যে, এখানে ওয়ার্ডগুলো একটু বোঝার চেষ্টা করবেন, 3টা ওয়ার্ড কিন্তু খুবই কনফিউজিং। দ্রবণ, দ্রাবক, দ্রব। দ্রবণ, দ্রাবক, দ্রব। আমি এই শব্দগুলোকে বলবো, দ্রবণ মানে হচ্ছে সলিউশন, দ্রাবক মানে হচ্ছে সলভেন্ট, আর দ্রব মানে হচ্ছে সলিউট। ইংরেজিগুলো একটু বললে টার্মগুলো তাহলে মাথায় রাখতে সুবিধা হবে, মাথায় রাখতে অনেকটা সুবিধা হবে। বাংলা হলে অনেকটা কাছাকাছি শব্দ হওয়ার কারণে কনফিউশন হতে পারে। তাহলে 1 লিটারের সলিউশনের মধ্যে 1 নর্মাল যদি দ্রব থাকে, তাহলে সেই সলিউশনটাকে আমরা বলে থাকি নর্মাল সলিউশন। আবারও বলি, 1 লিটারের দ্রবণের মধ্যে আমার যদি তুল্যভর পরিমাণ, 1 লিটার দ্রবণের মধ্যে যদি তুল্যভর পরিমাণ দ্রব থাকে, তাহলে সেক্ষেত্রে সেই দ্রবণকে আমরা বলে থাকি 1 নর্মাল দ্রবণ। 1 লিটার দ্রবণে দেখেন, খেয়াল করেন, সলিউশনটা হচ্ছে 1 লিটার, সেখানে আমার জন্য তুল্যভর পরিমাণ দ্রব থাকবে। তাহলে সলিউশন হচ্ছে 1 লিটারের, সেখানে সলিউট দেওয়া হবে তুল্যভর। প্রশ্ন হচ্ছে তুল্যভর বলতে আসলে কি বোঝায়? তুল্যভর বলতে বোঝায় ওই যোগের আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। অর্থাৎ আণবিক ভরটাকে আমরা তুল্য সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হয় তুল্যভর। তাহলে এখন আবার জিজ্ঞেস করা যায় যে তুল্যভর তো বুঝলাম, তাহলে আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এখন তুল্য সংখ্যা কি? তুল্য সংখ্যা হচ্ছে ধাতুর ক্ষেত্রে হচ্ছে যোজনী, অ্যাসিডের ক্ষেত্রে সচরাচর আমরা প্রোটন সংখ্যাটাকে ধরে থাকি, ক্ষারের ক্ষেত্রে OH এর সংখ্যাটাকে ধরে থাকি, আর জারক বিজারক পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদানের সংখ্যাটাকে আমরা ধরে থাকি। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি HCl এর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 1। কেন? অ্যাসিড এটা একবার প্রোটন দেয়, মনোপ্রোটিক অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা 2, কারণ 2টা হাইড্রোজেন রয়েছে, 2বার প্রোটন দিতে পারে, ডাইপ্রোটিক অ্যাসিড। যেমন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, তাহলে এই ক্ষেত্রে 2টা OH দান করতে পারে, এর তুল্য সংখ্যা হচ্ছে 2। যেমন মনে করেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা সাধারণত 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 5। পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 6। এরপর হচ্ছে পারক্সাইড, 2টা ইলেকট্রন দান করতে পারে, তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 2। অক্সালিক অ্যাসিড 2টা ইলেকট্রন দান করতে পারে, অথবা প্রোটন সংখ্যা হচ্ছে 2টা, তাহলে সেই হিসেবে এটা তুল্য সংখ্যা 2। তাহলে তুল্যভর বের করার ক্ষেত্রে যার তুল্যভর বের করব তার আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় নর্মাল সলিউশন বলতে কি বোঝায়, আমরা বলবো কি 1 লিটার দ্রবণের মধ্যে তুল্যভর পরিমাণ যদি দ্রব্য দেওয়া থাকে, তখন সেই সলিউশনটাকে বলা হয় নর্মাল সলিউশন। এরপর হচ্ছে যেমন এখানে দেওয়া আছে যে তুল্যভর বের করার নিয়ম হচ্ছে 58.5 ডিভাইড বাই 1। 1টা কেন আসছে? ওই যে এখানে বলা হচ্ছে ধাতুর ক্ষেত্রে যোজনী সোডিয়াম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 40 ডিভাইড বাই 1, HCl এর ক্ষেত্রে 36.5 ডিভাইড বাই 1, ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে হবে কি 56 ডিভাইড বাই 2, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হবে 98 ডিভাইড বাই 2। 2 কেন? এখানে 2টা হাইড্রোজেন রয়েছে, আর এখানে ক্যালসিয়ামের যোজনী 2 ছিল। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে 158 ডিভাইড বাই 5। 5 কেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে অম্লীয় মাধ্যমে। পারক্সাইডের ক্ষেত্রে 2টা প্রোটন দান করতে পারে, এই জন্য হচ্ছে 2 দিয়ে ভাগ। কপার সালফাইডের ক্ষেত্রে 2টা প্রোটন গ্রহণ করতে পারে বা 2টি ইলেকট্রন দান করে, অথবা কপারের যোজনী 2, এটা বললেও হয়, কপারের যোজনী 2, এই জন্য 2 দিয়ে ভাগ। তাহলে এটা দিয়ে আমরা মূলত তুল্যভরগুলো বের করি। তাহলে 1 লিটারের সলিউশনের মধ্যে যদি 58.5 গ্রাম থাকে তুল্যভর পরিমাণ, তাহলে সেটাকে আমরা 1 নর্মাল সলিউশন বলতে পারি। এরপরে যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলবো কি 1 লিটার সালফিউরিক অ্যাসিডের সলিউশনের মধ্যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি থাকে, তখন সেটাকে 1 নর্মাল সলিউশন বলা যাবে। একইভাবে আমরা যদি বলি প্রমাণ দ্রবণের ক্ষেত্রে বা মোলার দ্রবণের ক্ষেত্রে 1 লিটার দ্রবণে যদি 1 মোল থাকে, সেটাকে আমরা বলি মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে
মধ্যে 2 মোল থাকলে ওটাকে আমরা বলি বাইমোলার সলিউশন বা বাইমোলার দ্রবণ। আর যদি 0.5 মোল দ্রব থাকে তাকে সেমিমোলার দ্রবণ, 0.1 মোল দ্রব থাকলে ডেসিমোলার দ্রবণ, এরপর হচ্ছে 0.01 থাকলে সেন্টিমোলার, আর 0.001 থাকলে মিলিমোলার। অর্থাৎ ডেসি মানে হচ্ছে 1/10, আর সেন্টি মানে হচ্ছে 1/100, আর মিলি মানে হচ্ছে 1/1000। 1 লিটার দ্রবণের মধ্যে যদি এই মোল সংখ্যাগুলো থাকে তখন আমরা এদেরকে বলি প্রমাণ সলিউশন। এগুলো সবগুলো হচ্ছে প্রমাণ দ্রবণ। মাঝে মাঝে আমাদের পরীক্ষা আসে এমসিকিউতে যে বাইমোলার সলিউশন বলতে কত মোল থাকবে, ডেসিমোলার বলতে কত মোল থাকবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই মানটা একটু মুখস্থ রাখতে হবে, এটা প্রয়োজন সলিউশন তৈরির ক্ষেত্রে ম্যাথ করার জন্য। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, মোলারিটি বলতে কি বোঝায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। মোলারিটি শব্দগুলো খুবই কনফিউজিং। একটা হচ্ছে লিটি, একটা হচ্ছে রিটি, একটা ল, একটা র, একটা বসন্ন র, একটা ল। 1000 গ্রাম সলভেন্ট মানে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 মোল দ্রব থাকলে তখন আমরা তাকে বলি মোলাল দ্রবণ। আর 1000 ml দ্রাবক না বলে আমরা যদি বলি দ্রবণ, দেখেন এখানে হচ্ছে 1000 ml দ্রবণে 1 মোল দ্রব হলে মোলার দ্রবণ। 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রব থাকলে তাকে বলে মোলাল দ্রবণ। ল এর হবে দ্রাবকের সাথে। 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রব হলে তাকে বলে মোলাল দ্রবণ। আর 1000 ml দ্রবণের মধ্যে 1 মোল দ্রব থাকে তাকে বলা হয় মোলার মোলার দ্রবণ। নরমাল দ্রবণ সাথে মোলার দ্রবণের একটা সম্পর্ক রয়েছে, n = s * e, অর্থাৎ n মানে হচ্ছে নরমালিটি, s মানে হচ্ছে মোলারিটি, আর লিটি না রিটি, আর e মানে হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে নরমালিটি মানে হচ্ছে মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। এটা হচ্ছে সলিউশন আর কি। ফর্মাল সলিউশনের ক্ষেত্রে ফর্মুলা মাস থাকে। তার ফর্মুলা মাস মানে হচ্ছে মূলত আণবিক ভরটাকে বোঝানো হয়। প্রমাণ দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে আমরা তাদেরকে বলি প্রমাণ দ্রবণ। যেমন এখানে যে সলিউশনগুলো দেওয়া রয়েছে এগুলো সবগুলো ঘনমাত্রা আমি জানি, এজন্য সবগুলো হচ্ছে প্রমাণ দ্রবণ। সাধারণত প্রমাণ দ্রবণ তৈরির ক্ষেত্রে প্রাইমারি আদর্শ পদার্থই ব্যবহার করা হয়, সেকেন্ডারি আদর্শ পদার্থ খুব বেশি ব্যবহার করা হয় না। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে, মোলার এবং মোলাল কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল। একটু খেয়াল করলে দেখেন, আমরা টেম্পারেচার চেঞ্জ করলে সলিউশনের আয়তন পরিবর্তন হয় কিন্তু দ্রাবকের ভর পরিবর্তন হবে না। অর্থাৎ ভর কখনো তাপমাত্রা পরিবর্তনের ফলে পরিবর্তন হয় না, কিন্তু আয়তনের পরিবর্তন ঘটে। তাহলে সেই হিসেবে আমার মোলার এই যে দ্রবণটা, এই যে এর দ্রবণটা সাধারণত তাপমাত্রা পরিবর্তনের ফলে পরিবর্তন হয় বলে এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। কিন্তু এর দ্রবণটা সাধারণত তাপমাত্রা পরিবর্তনের ফলে দ্রাবকের ভরের কোনো পরিবর্তন হয় না, যার কারণে আয়তনের পরিবর্তন হয় না, তাই এটি তাপমাত্রার উপর নির্ভর করে না। এটা পরীক্ষায় অসংখ্যবার আসছে যে মোলাল দ্রবণ তাপমাত্রার উপর নির্ভর করে কিনা। এটা মূলত তাপমাত্রার উপর নির্ভর করে না। এরপর আরো কিছু একক রয়েছে। 1 ppm পার্টস পার মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। ppm কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে ppb পার্টস পার বিলিয়ন, মাইক্রোগ্রাম পার লিটার মানে 1 লিটারে 1 মাইক্রোগ্রাম থাকলে এটা 1 ppb হয়ে যায়। ppt হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। আমরা চাইলে ট্রিলিয়নের মধ্যে আসতে পারে ppm কে 1000 দিয়ে গুণ করে ppb, ppb কে আবার 1000 দিয়ে গুণ করে ppt, অথবা সরাসরিতেও আসতে পারি, অথবা সরাসরিও আসতে পারি 10⁶ দিয়ে। তাহলে মোলাল দ্রবণ মানে কি, যে বিষয়টা বলেছিলাম যে 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রব থাকবে, 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রব থাকলে তাকে আমরা বলি মোলাল দ্রবণ। মোলাল দ্রবণকে আমরা m দ্বারা প্রকাশ করে থাকি। মূলত m মানে হচ্ছে মোলালের m, আর মোলার যেটা ওটাকে আমরা সি অথবা বড় হাতের এস, সি দিয়ে অথবা বড় হাতের এস দিয়ে প্রকাশ করে থাকে। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 গ্রাম পার মোল। তাহলে 1000 গ্রাম পানির মধ্যে যদি 106 গ্রাম দ্রব থাকে সেটাকে আমরা বলি 1 মোলাল সলিউশন। এখন বলতে পারেন তাহলে সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণটা কেমন হবে, তাহলে সেটা হবে কি 1000 ml দ্রবণে, এখানে কিন্তু পানি না, দ্রবণের মধ্যে দ্রাবকও থাকে, এখানে শুধুমাত্র পানি বলতে দ্রাবককেই বোঝানো হচ্ছে, পানি বলতে দ্রাবককেই বোঝানো হচ্ছে। তাহলে 1000 গ্রাম পানিতে 106 গ্রাম দ্রব থাকলে সেটাকে বলা হয় মোলাল দ্রবণ, কিন্তু 1000 ml দ্রবণে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সেটাকে বলা হয় 1 মোলার দ্রবণ। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে মোলাল দ্রবণ বের করার নিয়ম হচ্ছে দ্রাবক হইতে হবে, আর হচ্ছে কি দ্রবটা মোল এককে থাকতে হবে, যে দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর। ঠিক আছে, তাহলে 1000 দিয়ে
ওকে, আমরা পরবর্তীতে এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। ল্যাবরেটরিতে 1 লিটার আয়তনে সালফিউরিক অ্যাসিডের রিয়েজেন্ট বোতলের লেভেলে 94% ডাব্লিউ/ভি, ডাব্লিউ/ভি মানে হচ্ছে শতকরা একক, এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। ডেন্সিটি দেওয়া আছে 1.84 গ্রাম পার ml লেখা রয়েছে। এটার মোলাল দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে আমরা বলতে পারি ডেন্সিটি হচ্ছে 1.84, অর্থাৎ 1 লিটারের ভর হচ্ছে 1.84 গ্রাম। তাহলে 1 লিটারের ভর যদি 1.84 গ্রাম হয়, আমরা একটু চিন্তা করে দেখি যে এখানে দেওয়া রয়েছে 94%, অর্থাৎ 100 ml দ্রবণের মধ্যে 100 ml দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিড রয়েছে 94 গ্রাম। 94% মানে এটাই বোঝায় যে 10% মানে কি 100-র মধ্যে আছে 10 গ্রাম। তাহলে 94% মানে হচ্ছে 100 ml অ্যাসিডের দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিড রয়েছে 94 গ্রাম। তাহলে এখানে এখন আমরা এখান থেকে কি বলতে পারি, 100 ml এর ভর যদি 94 হয়, তাহলে এখানে তো দেওয়া রয়েছে ডেন্সিটি 1 লিটারের ভর এত, তাহলে 1 লিটারের ভর যদি এত হয়, তাহলে 100 ml এর ভর কত হবে আমার জন্য? 184। ঠিক আছে, 184 গ্রাম, যেহেতু ঘনত্ব মানে হচ্ছে ভর ডিভাইড বাই আয়তন, এখান থেকে আমি ভর বের করতে পারি, ডি/ভি বের করে ফেলতে পারবো। তাহলে 100 ml অ্যাসিড দ্রবণের মধ্যে পানি আছে কতটুকু? সলিউশন যদি 100 হয়, দ্রবণ যদি 100 হয়, সেখান থেকে দ্রব্য বাদ গেলে হয়, তাহলে আমার দ্রাবক পানির পরিমাণ হচ্ছে, দ্রাবক হচ্ছে 90 গ্রাম। তাহলে দ্রব্য হচ্ছে কত? দ্রব্যের মোল সংখ্যা কেমনে বের করি? দ্রব্যের মোল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে W/M। তাহলে W হচ্ছে কত? 94। W হচ্ছে কত? 94। W যদি 94 হয়, এটাকে 98 দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে সেই মোল সংখ্যাটা আমি এখানে এনে বসাই দিলাম, আর দ্রাবকের ভর হচ্ছে 90 গ্রাম, এটা এখানে বসাই দিলাম, আর 1000 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমার জন্য এটা মোলাল দ্রবণ হয়ে যাবে। তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে জাস্ট দ্রাবকের ভরটা নিতে হবে আর দ্রবর মোল সংখ্যাটা নিতে হবে। তাহলে দ্রবর মোল সংখ্যা বের করার নিয়ম কি? দ্রবের ভর ডিভাইড বাই আণবিক ভর, মোল সংখ্যা হয়ে যাচ্ছে। এটা একদম সিম্পল। এই যে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা মানে হচ্ছে 94 ডিভাইড বাই 98, মানে এত মোল। আমাকে জাস্ট একটু কাজ করতে হচ্ছে এই জায়গাটাতে, যে 94% বলতে আসলে কি বোঝায়, যে 100 ml দ্রবণে আছে 94 গ্রাম। তাহলে 1 লিটারের ভর যদি 1.84 হয়, তাহলে 100 ml এর ভর কত হবে? 184 হবে। 184 হবে না ভরটা? তাহলে ভরটা পেলাম 184। এটা দ্রবণের ভর যদি 184 হয়, তাহলে 100 ml দ্রবণ, 100 ml দ্রবণের মধ্যে আমার হচ্ছে দ্রবণের ভর হচ্ছে কত? 184 গ্রাম। তাহলে অ্যাসিডের মধ্যে পানির পরিমাণ কত? পানির পরিমাণ বের করার নিয়ম কি? পানি মানে হচ্ছে দ্রাবক, দ্রাবক বের করার নিয়ম কি? দ্রবণ থেকে, এই যে দ্রবণ থেকে দ্রবটা বাদ দিতে হবে। তাহলে দ্রবণের ভর হচ্ছে 184, সেখানে দ্রব আছে 94। দ্রবণের ভর হচ্ছে 184, সেখানে দ্রব আছে কত? 94। ওকে, তাহলে এটা বাদ দিলাম, আমার দ্রাবকের ভরটা আসে। ঠিক আছে, দ্রাবকের ভরটা আমি এখানে রেখে দিলাম, বাস শেষ। আমার ক্যালকুলেশন একেবারে সহজ। এটা শতকরার 3টা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে W/W, একটা হচ্ছে W/V, একটা হচ্ছে V/V। তার মধ্যে আমরা এখানে 2টি বিষয় নিয়ে একটু আলোচনা করি। যে শতকরা ভর মানে কি? যে 100 ভাগ এর মধ্যে যত ভাগ দ্রব্য থাকে, এটা হচ্ছে শতকরার মাত্রা। তাহলে যদি কখনো জিজ্ঞেস করে W/W, আনসার হবে কি? 100 গ্রামের মধ্যে যত গ্রাম থাকে। যদি জিজ্ঞেস করে W/V মানে কি, তাহলে হবে 100 ml এর মধ্যে যত গ্রাম থাকে। যেমন 2% W/V, এটার মানে হচ্ছে কি, যে 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 2 গ্রাম। আর যদি জিজ্ঞেস করে 5% W/W বলতে কি বোঝায়, তাহলে হবে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিড রয়েছে 5 গ্রাম। তাহলে W/W, W/V, V/V এরকম 3টি শতকরা একক রয়েছে। এগুলা আমরা মূলত আমাদের ম্যাথের সময় আমরা দেখব। তো ম্যাথের সময় W/W, W/V, V/V এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, হিসাবটা মাথায় রাখলেই হবে। যে W/W মানে হচ্ছে 100 গ্রাম ভরের দ্রবণের মধ্যে 5 গ্রাম দ্রব। W/V মানে হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে 5 গ্রাম দ্রব, যদি 5% থাকে আর কি। যেমন যদি কখনো জিজ্ঞেস করে 2% V/V মানে কি, আনসার হবে কি জানেন? 100 ml সোডিয়াম কার্বনেটের দ্রবণে সোডিয়াম কার্বনেট রয়েছে 2 ml। যদি জিজ্ঞেস করে 2% W/W বলতে কি বোঝো, তাহলে 100 গ্রাম সোডিয়াম কার্বনেটের দ্রবণে সোডিয়াম কার্বনেট রয়েছে 2 গ্রাম। এভাবে আমরা আমাদের শতকরার হিসাবগুলো একটু দেখি। তাহলে এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, মনে করি 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের এই পার্সেন্টেজটাকে আমরা মোলারিটিতে প্রকাশ করব। এই ম্যাথগুলো করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি। সূত্রটা কি জানেন? পার্সেন্টের মান মানে মোলারিটি এস ইকুয়াল টু, যে মোলার ঘনমাত্রা বলতে আসলে মোলারিটি এস ইকুয়াল টু
পার্সেন্টের মান ইন্টু 1000 ডিভাইড বাই 100 ইন্টু এম। পার্সেন্টের মান ইন্টু 1000 ডিভাইড বাই 100 ইন্টু এম। আমি আবারও বলি, পার্সেন্টের মান ইন্টু 1000 ডিভাইডেড বাই 100 ইন্টু এম। আমরা এভাবে আমাদের সরাসরি পার্সেন্টেজ থেকে আমরা কোথায় যেতে পারি, মলারিটিতে চলে আসতে পারি। এটা যদি আমরা সূত্র বসাইতে চাই আর কি। আর যদি বলি না আমরা একটু ঐকিক নিয়ম করব, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা ম্যাথ বুঝলে বাকিগুলো পারা যায়। 5% WB মানে কি? 100 ml এর দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। এই যে 100 ml এর দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে 5 গ্রাম। তাহলে 100 ml দ্রবণে যদি 5 গ্রাম থাকে, 1000 ml মানে 1 লিটার দ্রবণে থাকবে কত? 50 গ্রাম। পেয়ে গেছি আমরা। তাহলে 50 গ্রাম যদি দ্রব্য থাকে, তাহলে ঘনমাত্রা কেমনে বের করা হয়? ঘনমাত্রা বের করা হয় আমার দ্রবণের ভর ডিভাইড বাই আণবিক ভর, এই যে 1.25%। এটাই। এখন যদি বলেন আমি এভাবে আসবো না, আমি সরাসরি আসবো 1.25 মোল পার লিটার আর কি। এখন যদি বলেন আমি এভাবে আসবো না, সরাসরি সূত্র দিয়ে আসবো, তাহলে S ইকুয়াল টু পার্সেন্টের মান এই যে 5 ইন্টু 1000 ডিভাইড বাই 100 ইন্টু 40 বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যায়। এগুলো সেম, এই যে মোলার ঘনমাত্রা থেকে শতকরার পরিবর্তন, একই কাজ। মোলার ঘনমাত্রা থেকে শতকরার পরিবর্তন একদম উল্টা আসতে হবে, ওই সূত্র বসিয়ে দিলে আসবে। কেউ যদি বলেন না আমি সেভাবে যাবো না, আমি তাহলে এক্ষেত্রে এটা কি করতে পারি? এটা করার নিয়ম হচ্ছে শতকরার মাত্রায় যে এই যে এখানে যেটা দিয়ে দিলাম আর কি, মোলারিটি ইন্টু দ্রবণের আণবিক ভর ডিভাইড বাই 10%। এই সূত্রটাই আসছে, যে পার্সেন্টের মান ইন্টু 1000 যেটা আছে সেখান থেকে আসছে আর কি। এটা এই সূত্রটা, এই যে শতকরার মাত্রাটা, কারণ উপরে আছে কত দেখেন না, যে পার্সেন্টের মান ইন্টু 1000 ডিভাইড বাই 100 ইন্টু এম। তাহলে 100 দিয়ে 1000 কাটাকাটি করলে তো আমার কত হয়? 10ই থাকে। এই সূত্রটা এখানে আসছে, সূত্রটা দিয়ে অঙ্কটা করতে পারবো আমরা। সেম এগুলো সেম, যে কোনো সময় আমি পার্সেন্টেজ থেকে মোলারিটিতে আসতে পারবো, মোলারিটি থেকে পার্সেন্টেজে যেতে পারবো। এখন যে বিষয়গুলো আমরা দেখবো সেটা হচ্ছে প্রাইমারি আদর্শ পদার্থ, সেকেন্ডারি আদর্শ পদার্থ। প্রাইমারি পদার্থ যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেকেন্ডারিতে তার অপোজিট, এই জন্য সেকেন্ডারিগুলো আমি দিইনি, কারণ প্রাইমারি যেগুলো আছে এগুলোর অপোজিট করে দিলে আমি সেকেন্ডারি হবে। আর এক্সাম্পলের ক্ষেত্রে বলবো কি, যে প্রাইমারিগুলো যদি আমি একটু পরে মাথায় রাখতে পারি, তাহলে বাকিগুলো সেকেন্ডারিতে চলে যাবে। সেকেন্ডারিতে প্রাইমারির পরে যেগুলো থাকবে অবশিষ্ট, এগুলো সবগুলো সেকেন্ডারিতে ফেলবো। তবে আরেকটা বিষয় একটু বলি, সকল সবল অ্যাসিড সবল ক্ষার, এগুলো সাধারণত সবল অ্যাসিড সবল ক্ষার, এগুলো আমরা সেকেন্ডারি হিসেবে বিবেচনা করব। যেমন সালফিউরিক অ্যাসিড, HCl, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো আমরা সেকেন্ডারি হিসেবে আলোচনা করব। প্রাইমারি পদার্থের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার অপোজিট হচ্ছে সেকেন্ডারিতে। প্রাইমারি পদার্থ মানে কি? এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে। আমরা এদেরকে বিশুদ্ধ অবস্থায় রাখলে এরা বাতাসের অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কারোর সাথে সহজে বিক্রিয়া করবে না। যেরকম রাখবো এরকমই পাবো। যেমন আমাকে যদি জিজ্ঞেস করা হয় NaCl প্রাইমারি নাকি সেকেন্ডারি, তাহলে আনসার কি হবে? NaCl কে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। আর NaCl কে আমি যদি পাল্লা দিয়ে পরিমাপ করি, তাহলে সহজে পাল্লার কোনো ক্ষয় হয় না। NaCl একটা সলিউশন তৈরি করে রাখলে ওই সলিউশনের ঘনমাত্রা অনেকদিন অপরিবর্তিত থাকবে, আমি পরে এসে কাজ করতে পারবো। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আর কি। এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, ওজন নেওয়ার সময় নিক্তির যে প্যান থাকে প্যানের সাথে কোনো বিক্রিয়া করে না, প্যানের কোনো ক্ষয় করে না, এবং তাদেরকে দিয়ে কোনো একটি সলিউশন তৈরি করলে ওই সলিউশনের ঘনমাত্রাটা অনেকদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে। আমি চাইলে পরবর্তীতে ওই ঘনমাত্রাটা নিয়ে কাজ করতে পারবো, আমাকে নতুন করে আর দ্রবণ বানাতে হবে না। যেমন সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, এইটা হচ্ছে প্রাইমারি পদার্থ, এটাকে আমি বিশুদ্ধ অবস্থায় পাবো, অক্সিজেনের সাথে এটা সহজে বিক্রিয়া করবে না, এটার প্রমাণ দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, ওজন নেওয়ার সময় নিক্তির সাথে কোনো ক্ষয় করে না। এগুলো হচ্ছে আমার জন্য এক্সাম্পল, যে সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম হাইড্রোজেন থ্যালেট, এগুলো আমার জন্য প্রাইমারি পদার্থ। সেকেন্ডারি পদার্থ কোনগুলো হবে? সেকেন্ডারি পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে না, এরা বাতাসের অক্সিজেনের সাথে বা কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে, ওজন নেওয়ার সময় এরা নিক্তির ক্ষয় করতে পারে, এবং এদের তৈরিকৃত দ্রবণ বেশিক্ষণ স্থায়ী থাকে না, বারবার চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই জন্য এদেরকে কাজ করার পূর্বে ওই দ্রবণের ঘনমাত্রা বারবার তৈরি করতে হয়। অর্থাৎ আমাকে যদি কখনো বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ আমি কালকে বানিয়েছি, আমি 1 সপ্তাহ পর কি ওটা দিয়ে কাজ করতে পারবো? তাহলে আমি বলবো না, 1 সপ্তাহ পর আমি এটা দিয়ে কাজ করব না, কাজ করলে আমার সেখানে মানে ভুল আসতে পারে, ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে। তখন 1 সপ্তাহ পরে, 7 দিন পরে আমাকে আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটি সলিউশন বানিয়ে কাজ করতে হবে। সোডিয়াম থাইসালফেট, সোডিয়াম থায়োনাইট, ফসফরিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবগুলো হচ্ছে সেকেন্ডারি আদর্শ পদার্থ। প্রমাণ দ্রবণ কিভাবে বানাবো? প্রমাণ দ্রবণ বানানোর নিয়ম কি জানেন? একদম সহজ, কোনো ঝামেলা নাই। আমি যার প্রমাণ দ্রবণ বানাবো, আগে আমরা খেয়াল করব এটার আণবিক ভরটা কত।
ধরেন সোডিয়াম কার্বনেট তাহলে হবে 106, সালফিউরিক অ্যাসিড তাহলে হচ্ছে 98, ধরেন সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে হবে 40। এই আণবিক ভরগুলো একটু ক্যালকুলেশন করে আগে মাথায় রাখতে হবে। এরপরে আমরা হিসাব করব যে 1000-এর জন্য যদি সোডিয়াম কার্বনেট 106 গ্রাম লাগে তাহলে 250 ml এর জন্য কত লাগে, অথবা 100 ml এর দ্রবণ বানালে 100 এর জন্য কত লাগে। ধরুন আপনাকে বলা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের একটি 150 ml এর দ্রবণ বানানোর জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা কি কাজ করব, তাহলে আমি খেয়াল করবো এরকম যে 1000 ml দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 40 গ্রাম লাগে তাহলে সেক্ষেত্রে 150 ml এর জন্য কত গ্রাম লাগে। ওই গ্রামটা আমি আমার ডিজিটাল ব্যালেন্স দিয়ে পরিমাপ করে নিয়ে তারপর হচ্ছে আমার এই যে আয়তনিক ফ্লাক্স যেটা রয়েছে এই ফ্লাক্সের মধ্যে, ভলিউমেট্রিক ফ্লাক্স, এই ফ্লাক্সের মধ্যে নিয়ে আমি জাস্ট আমার ডিস্টিল ওয়াটার দিয়ে এই দাগ পর্যন্ত ফিল আপ করে দিলে আমার সেটা সলিউশন হয়ে যাবে। তাহলে উপাদানগুলো কি কি, এটা হচ্ছে কি আমার একটা আয়তনমাত্রিক ফ্লাক্স লাগবে বা আয়তনিক ফ্লাক্স লাগবে, ওজন বোতল লাগবে, এরপর হচ্ছে ওয়াশ বোতল, ব্যালেন্স, রাসায়নিক পদার্থ, এগুলো আমার প্রয়োজন হচ্ছে। তাহলে যেহেতু 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের একটা সলিউশন বানাবো, তাহলে আমরা আবার একটু খেয়াল করি যে 1000 ml এর জন্য যদি দরকার হয় 106 গ্রাম, তাহলে 250 ml এর জন্য কত হবে, এবং সেটা ঘনমাত্রা যদি 0.1 হয় তাহলে জাস্ট এই ক্যালকুলেশন করে নিলে আমার 2.6 গ্রাম লাগতেছে। এখন আমি এই আমার ডিজিটাল ব্যালেন্সের মধ্যে সোডিয়াম কার্বনেট মেপে নিব 2.65 গ্রাম, মেপে নিয়ে এরপর সেই সোডিয়াম কার্বনেটটা আমি আমার এই আয়তনিক ফ্লাক্সে আমি দিব, দিয়ে অল্প কিছু পানি নিয়ে সেগুলোকে আমি কি করে ফেলবো, দ্রবীভূত করে ফেলবো। আমি একসাথে কিন্তু এতটুকু পর্যন্ত পানি ফিল আপ করে যাবো না, প্রথমে অল্প অল্প পানি দিয়ে আমার লবণটাকে আমি ডিজলভ করব, তারপর যখন সম্পূর্ণরূপে আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যাবে তখন আমি এই দাগটা পর্যন্ত আমার ডিস্টিল ওয়াটার দিয়ে সলিউশনটা বানালে আমার এই সলিউশনটা হয়ে যাবে একটা প্রমাণ দ্রবণের সলিউশন, সোডিয়াম কার্বনেটের 0.1 মোলারের সলিউশন। এইখানে এই কথাটা রয়েছে এখন 250 ml আয়তনিক ফ্লাক্সে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট ডিজিটাল ব্যালেন্স দ্বারা পরিমাপ করে তার অর্ধেক পরিমাণ পানি পূর্ণ করে আয়তনমাত্রিক ফ্লাক্সের মুখ কক দ্বারা বন্ধ করে সোডিয়াম কার্বনেটকে ঝাঁকিয়ে নিতে হবে। অতঃপর ওয়াশ বোতলের দ্বারা পানি যোগ করে, ওয়াশ বোতল মানে হচ্ছে পানির ওয়াটার বোতল, এখান থেকে পানি যোগ করে আস্তে আস্তে ফ্লাক্সের নির্ধারিত দাগ পর্যন্ত পূর্ণ করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কোনো ক্রমে দ্রবণের লেভেল নির্ধারিত দাগ অতিক্রম না করে, অর্থাৎ আমার পানির পরিমাণ যাতে এই দাগের উপরে না ওঠে। আরো খেয়াল রাখতে হবে যে দ্রবণের অবতল লেভেল যেন ফ্লাক্সের নির্ধারিত দাগ বরাবর থাকে, অর্থাৎ আমার ওয়াটার যখন আমি দিব তখন এখানে একটা ঢেউ উঠবে, এই ঢেউটা কার্ভটা যাতে এইভাবে থাকে, ঠিক আছে, অর্থাৎ ঢেউয়ের আমার এইটা যদি ঢেউ হয় ঢেউয়ের লেভেলটা যাতে এই দাগ বরাবর এইভাবে থাকে আর কি। আমরা সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবো সলিউশন তৈরির সময়, এগুলো একদম সহজ। এখন আমাকে যদি কেউ বলে আপনি একটা কাজ করেন 100 ml একটা সলিউশন বানাই দেন, তাহলে সেক্ষেত্রে আমরা করবোটা কি, ল্যাবরেটরিতে আমাকে মাঝে মাঝে এভাবে প্রশ্ন করা হবে যে, অথবা টিচাররা এভাবে প্রশ্ন করবে ল্যাবরেটরিতে কাজ করার সময়। তাহলে যে বিষয়টা বললাম আমরা লিখবো কি 1000 ml 1 মোলার সোডিয়াম কার্বনেটের জন্য যদি 106 গ্রাম দরকার হয় তাহলে 100 ml 0.2 গ্রাম, 0.2 মোলার, 0.5 মোলারের জন্য যতটুকু লাগে সেগুলো এখানে বসিয়ে দিলে আমার গ্রামটা চলে আসবে। এভাবে আমরা যে কোনো রাসায়নিক পদার্থে দ্রবণ বানাতে পারি। অনিক একটা 4 ডিজিটের ব্যালেন্স নিয়ে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত পরিমাপ করলো। তুলি 2 ডিজিটের ব্যালেন্স নিয়ে 1.62 গ্রাম পর্যন্ত পরিমাপ করলো। পৃথকভাবে 100 ml মেজারিং সিলিন্ডারের দ্রবণ তৈরি করা হলো। তাহলে খেয়াল করো অনিক করলো কি 4 ডিজিটের ব্যালেন্স নিয়ে 1.0589 গ্রাম সোডিয়াম কার্বনেট এবং তুলি 2 ডিজিটের ব্যালেন্সে 1.62 গ্রাম সোডিয়াম ডাইক্রোমেট পরিমাপ করে পৃথকভাবে 100 ml এর মেজারিং সিলিন্ডারে পানি 100 ml করে দ্রবণ তৈরি করে নিল। তার মানে এখানে তারা দুজনে দুইটা সলিউশন বানিয়েছে, একটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের, একটা হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেটের। তাহলে খেয়াল রাখতে হবে এটা একটু বোর্ডের প্রশ্ন। এখন বলতেছে কি অনেক তৈরি করা দ্রবণের মোলারিটি কত, তার মানে আমাকে এস বের করতে বলছে। তাহলে এস বের করার নিয়ম কি, আমরা জানি এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এমবি, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এমবি। তাহলে ডাব্লিউ মানে হচ্ছে 1.0589 ইন্টু 1000 ডিভাইড বাই এম মানে হচ্ছে সোডিয়াম কার্বনেটের জন্য 100 আর বি মানে হচ্ছে 100 ml এর সলিউশন। এভাবে আমি দেখতে পাচ্ছি এটার ঘনমাত্রা হচ্ছে 0.099 মোলার। আবার যখন পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য নেওয়া হচ্ছে তখন হচ্ছে 1.62 ডাব্লিউ ইন্টু 1000, যে ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এমবি। এখানে একটু কারেকশন করতে হবে, এটার বর হচ্ছে 106 না, এটার বর হবে কত 294, একটু কারেকশন করতে হবে এখানে, অর্থাৎ যার সলিউশন বানাচ্ছে তার অনেকবার বসতে হবে আর কি। এখানে 294 হবে, 294 হবে এই যে 106 এর জায়গায়। একটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের আর একটা হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেটের।
আমাকে জিজ্ঞেস করা হচ্ছে উভয় দ্রবণের ক্ষেত্রে কোন দ্রবণটি প্রমাণ দ্রবণ হিসেবে কাজ করবে। প্রমাণ দ্রবণ হিসেবে অবশ্যই কাজ করবে সোডিয়াম কার্বনেটেরটা, কারণ এটা প্রাইমারি আদর্শ পদার্থ এবং এর ঘনমাত্রা সহজে পরিবর্তন হবে না এবং নিখুঁত পরিমাণে আমরা নির্ভুল পরিমাণে এই ঘনমাত্রাটা তৈরি করতে পারবো। কেন পারবো? কারণ দশমিকের পরে 4 ঘর পর্যন্ত পরিমাপ করা হয়। আর সোডিয়াম কার্বনেটেরটা আমি প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করব না, কারণ এটা যদিও বানানো যাবে কিন্তু বানানো দেখা যাবে কি এটার ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। তো এটার থেকে সোডিয়াম কার্বনেটেরটা সবচেয়ে বেশি প্রমাণ দ্রবণ হিসেবে আমার জন্য কাজ করবে আর কি। এরপর হচ্ছে 100 ml এ 1.386 গ্রাম অক্সালিক অ্যাসিডের দ্রবীভূত করা হলে দ্রবণের ঘনমাত্রা কত? তার মানে এস বের করতে বলছে, তাহলে এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এমবি সূত্র দিয়ে করে ফেলতে পারবো। সেম। আর এখানে বলা হচ্ছে কত গ্রাম দ্রব্য লাগবে, তার মানে ডাব্লিউ এর পরিমাণ বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে সেম সূত্র বসাবো। আর সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার, ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। সেম সূত্র দিয়ে আমি ম্যাথটা করে ডাব্লিউ এর মানটাগুলো বের করতে পারবো। 250 ml এর মধ্যে এত গ্রাম দেওয়া থাকলে মোলারিটি কত? তাহলে ডাব্লিউ দেওয়া রয়েছে, দ্রব্যের ভর দেওয়া রয়েছে, এস বের করতে বলছে। সেম সূত্র এগুলো আমি সেম ভাবে তৈরি করে ফেলতে পারবো, এগুলো সেম। মোলার দ্রবণ বলতে 1 মোলার মান, অর্থাৎ এস এর মান দেওয়া রয়েছে, ডেসিমোলার মানে 0.1 মোলার, এস এর মান দেওয়া রয়েছে, ডাব্লিউ বের করতে বলছে। সেম সূত্র দিয়ে করে ফেলতে পারবো। এগুলো একদম সহজ, পরীক্ষায় কিন্তু বারবার আসতেছে এগুলো। এরপরে আমরা একটু যদি দেখি, আমাদের এরপরে প্রশ্ন হচ্ছে কি, ঘনমাত্রা দেওয়া রয়েছে, এরপর হচ্ছে আয়তন দেওয়া রয়েছে, দ্রব্য বের করতে বলছে। সেম সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু এসবিএম বাই 1000। 300 ml এর মধ্যে ঘনমাত্রা দেওয়া রয়েছে, দ্রব্য লাগবে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এসবিএম বাই 1000 বা এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এমবি, একই সূত্র। এত এমএল আয়তন বিশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার কিভাবে দ্রবণ তৈরি করবে? তাহলে এই কোয়েশ্চেনটা কিভাবে করবো? তাহলে আমরা যে বিষয়টা বলেছিলাম 1000 ml এর জন্য দরকার 40 গ্রাম, তাহলে 100 ml 0.1 মোলার জন্য দরকার হবে কত? 40 ইন্টু 100 ইন্টু 0.1 ডিভাইড বাই 1000, আমার চলে আসতেছে 0.4 গ্রাম। 250 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরিতে কি পরিমাণ দ্রব্য লাগবে? তাইলে ডাব্লিউ ইকুয়াল টু এসবিএম বাই 1000 দিয়ে আমি ডাব্লিউ এর মানটা বের করলে হয়ে যাচ্ছে। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে? তাহলে এখানেও সেম, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে ডাব্লিউ দরকার, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এসবিএম বাই 1000 বসালে আমার ম্যাথটা আমি করতে পারবো। এরপর হচ্ছে বোর্ডে একটা প্রশ্ন আসছে 11-12 সালে ভর্তি পরীক্ষায়। 341 গ্রাম ভরের পানিতে, দেখেন এখানে দ্রাবক দেওয়া রয়েছে, 4 গ্রাম দ্রব্য, তাহলে মোলালিটি কত? তাহলে আমরা কি কাজ করব? এই যে 4-কে চিনির আণবিক ভর দিয়ে ভাগ করব। চিনির আণবিক ভর হচ্ছে 342, ঠিক আছে? 342 দিয়ে ভাগ করে দিলে এখানে একটু কারেকশন করতে হবে, চিনির আণবিক ভর হচ্ছে 342, একটাকে 2 করতে হবে। তাহলে জাস্ট এটাকে 4-কে আমি যদি 342 দ্বারা ভাগ করি, তাহলে সেটা হচ্ছে চিনির মোল সংখ্যা। এই চিনির মোল সংখ্যাটাকে আমরা করবোটা কি, চিনির দ্রাবকের পর 342 দিয়ে ভাগ করে দিব, সরি 341 দিয়ে ভাগ করে দিব। তাহলে মোল সংখ্যা বের করার নিয়ম আমরা আবারও বলি, যে কাজটা করব সেটা হচ্ছে 4 ডিভাইডেড বাই আচ্ছা এখানে ঠিকই আছে, সরি এখানে একটু কারেকশন করার প্রয়োজন নাই, আমি এটা শুরুতে একটা কাজ করছি। যাই হোক, এটা বের করব কিভাবে? একদম সিম্পল, আমরা প্রথমে চিনির মোল সংখ্যাটা নিব। চিনির মোল সংখ্যা কেমনে নিব? 4 ডিভাইডেড বাই 342, 4 ডিভাইড বাই 342 হলে চিনির মোল সংখ্যাটা আসবে। তাহলে মোল সংখ্যা ডিভাইড বাই 341 আর ইন্টু 1000, তাহলে আমার এটা মোলারিটি চলে আসবে। তাহলে মোল সংখ্যা 4 ডিভাইড বাই আণবিক ভর, 4 ডিভাইড বাই আণবিক ভর হচ্ছে মোল সংখ্যায় যাবে, সে মোল সংখ্যাটাকে পরবর্তীতে আমি 342 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলে আমার আনসারটা চলে আসবে, ঠিক আছে? এখানে একটু ঝামেলা করে ফেলছি, এই যে কারেকশন করতে হবে এই জায়গাটাই, এই যে এত মোল যেটা আসছে এটাকে 342 দিয়ে ভাগ করতে হবে, যে এখানে 11.73, এগুলো একটু বলে গেছি, এটা হচ্ছে 11.73, এটা হবে না, এটা হবে 342 দিয়ে। অর্থাৎ আমি ম্যাথটা এভাবে করছিলাম যে আগে আমি গ্রামটা বের করছিলাম নি, তারপরে পরবর্তী আণবিক ভর দিয়ে ভাগ করে মোলে নিছি। তো এভাবে ছিল আরো এটা সহজ বেশি, যে 4 ডিভাইড বাই 342, তাহলে সেটা মোলে যাবে, মোলকে 341 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করে দিলে মোলালিটি চলে আসবে, এটা আরো সহজ বেশি। 50 গ্রাম ইউরিয়া 850 গ্রাম পানিতে দ্রবীভূত করা হলে দ্রবণের মোলারিটিতে কত হবে? তাহলে মোলারিটি, এটা মোলারিটি বলে না, এটা মোলারিটি বলছে, তাহলে 1000 ml দ্রবণ হবে আর কি। এখানে আরেকটু ইনফরমেশন দেওয়া রয়েছে, পানির ঘনত্ব দেওয়া আছে। তাহলে দেখেন পানির ঘনত্ব, এটা কিন্তু ইউরিয়ার সাথে কোনো কাজ করবে না, পানির সাথে পানির কাজ করবে। 1 ml এর ভর হচ্ছে এত গ্রাম, তাহলে 1000 ml এর ভর কত গ্রাম, ঠিক আছে?
আমরা বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে দ্রাবকের ভরটা বের করতে পারতেছি। এখানে আমরা একটু দেখি, ইউরিয়ার আণবিক ভর হচ্ছে 60 NH4CN, এটা হচ্ছে ইউরিয়া। পানির ঘনত্ব হচ্ছে 0.9887 গ্রাম পার ml, সিসি মানে হচ্ছে ml। তাহলে আয়তনটা কত হবে? যেহেতু ডেন্সিটি দেওয়া আছে, ভর দেওয়া রয়েছে, আমার ইয়াদের ভরটা দেওয়া রয়েছে, তাহলে আমরা বের করতে পারি ঘনত্ব মানে হচ্ছে ভর ডিভাইড বাই আয়তন, ডি ইকুয়াল টু হচ্ছে এম বাই বি। তাহলে আমার কি কি আছে দেখেন না, এখানে এখানে ডাব্লিউ দেওয়া আছে বা এম এর মান দেওয়া আছে, আর বি দেওয়া নাই, বিটা বের করব, কিন্তু ডিটা দেওয়া আছে। তাহলে যে 850 যেটা দেওয়া আছে এটাকে ডি দিয়ে ভাগ করে দিলে আমার আয়তনটা আসতেছে ডাব্লিউ ইকুয়াল টু ঘনত্ব মানে হচ্ছে ভর ডিভাইড বাই আয়তন। এই সূত্র ব্যবহার করে আমি আয়তনটা বের করলাম, এবং ওই আয়তনের মধ্যে ইউরিয়া আছে কত 50, ঠিক আছে। তাহলে 1000 ml এর মধ্যে কতটুকু থাকে ওটাই হচ্ছে আমার জন্য ঘনমাত্রা আর কি। 1000 ml মানে 1 লিটারের মধ্যে যত মোল থাকবে ওটাই ঘনমাত্রা। তাহলে এগুলো আমরা একদম সহজে যদি চিন্তা করি যে আসলে কিভাবে করতে পারি, প্রথমত দেখেন 50 গ্রামের ইউরিয়া দেওয়া রয়েছে, ওটাকে আমি ইউরিয়ার আণবিক ভর 60 দিয়ে ভাগ করলে ওটা মোল সংখ্যায় চলে যাবে। এটা একটা কাজ করে ফেলবো, 50 গ্রাম ইউরিয়া ডিভাইডেড বাই 50 ডিভাইডেড বাই হচ্ছে কত 60, তাহলে হচ্ছে ইউরিয়ার মোল সংখ্যা আসবে। কাজ শেষ। এখন এই যে পানিটা দিছে দ্রাবক, এটাকে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? দেওয়া আছে আমার জন্য হচ্ছে 1 সিসি এর ভর হচ্ছে বা 1 ml এর ভর হচ্ছে 0.987, তাহলে সেক্ষেত্রে 1000 ml এর ভর কত হবে? আমরা বের করতে পারি 850 ml এর ভর কত হয় সেটা বের করতে পারি। এভাবে আমি কাজগুলা করব। এখানে সলিউশনটা করে দেওয়া রয়েছে, একটু ব্রেন খাটলে আমরা করতে পারবো এটা। এরপর হচ্ছে 40 ml সালফিউরিক অ্যাসিড ও 800 ml পানির মধ্যে দ্রবীভূত করা হলো। তাহলে এখানে দেখার 40 ml সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, 800 ml পানি দেওয়া রয়েছে। এখন সেক্ষেত্রে মোলালিটিতে কত হবে? মোলালিটি বের করতে বলছে, তাহলে পানি মানে দ্রাবক, দ্রাবকটা ঠিক রাখতে হবে। 40 ml সালফিউরিক অ্যাসিডের আয়তন হচ্ছে 40 ml, এটার ঘনত্ব হচ্ছে এত 1.98। তাহলে ভরটা কত? আয়তন দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তাহলে ওই যে বললাম ঘনত্ব মানে ভর ডিভাইড বাই আয়তন, তাহলে ভর মানে হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন, বসিয়ে দিছি, ভরটা চলে আসছে সালফিউরিক অ্যাসিডের ভর। তাহলে সালফিউরিক অ্যাসিডের এটাকে আমি ভরটা রাখলাম। পানির আয়তন দেওয়া আছে কত 800 ml, কিন্তু এটার ঘনত্ব দেওয়া আছে, তাহলে একেবারে পানির ভর হচ্ছে 791.04 গ্রাম আসবে। ঘনত্ব মানে ভর ডিভাইড বাই আয়তন, এই সূত্র দিয়ে পানির ভরটা আসবে। এখন এই যে মানটা 791.1, এটা আমি এখানে আমার বের করতে বলছি কি মোলারিটি কত, মানে এসটা বের করতে বলছে। তাহলে ডাব্লিউ এর মান বসাবো আমি 79.2, বি এর মান বসাবো 791.04, আর এম হচ্ছে কার মোলারিটি বের করতে বলছে সালফিউরিক অ্যাসিডের, তাহলে 98, এসটা চলে আসবে। পার্সেন্টেজের ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম পার্সেন্টেজ দেওয়া আছে, আবার এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে এই ধরনের ম্যাথ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে মোলারিটি বের করার নিয়ম হচ্ছে পার্সেন্টের মান ইন্টু 1000 ডিভাইড বাই 100 ইন্টু এম, এবং এখানে যে আপেক্ষিক গুরুত্ব দেওয়া রয়েছে এটা শেষে গুণ করে দিলে আমার অঙ্কটা হয়ে যায়। এই সূত্র দিয়ে ম্যাথ করাটা একদম সহজ। পার্সেন্টের মান মানে 96 আসবে, 1000 দিয়ে গুণ করবেন ডিভাইড বাই 100 ইন্টু এম, এম মানে হচ্ছে 98। এখানে আপেক্ষিক গুরুত্ব থাকার কারণে আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ করে দিলে এসটা চলে আসবে, সহজেই করা যায়। এখানে 50 সেন্টিমিটার কিউব 0.15 মোলার দ্রবণকে ডেসিমোলার পরিণত করার জন্য কত সেন্টিমিটার কিউব পানি যোগ করতে হবে? এই ধরনের ম্যাথগুলো সলভ করার নেম হচ্ছে, দেখেন আমি যদি বলি অলরেডি আছে 50, তাহলে B1S1 ডেসিমোলার দেওয়া করতে হবে, তাহলে S2 দিয়ে ভাগ করে দিলে আমার B2 আসবে। B2 আসলে কিন্তু সেটা আনসার হবে না, B2টা হচ্ছে দ্রবণের আয়তন। B1S1 ডিভাইড বাই S2 দিয়ে ভাগ করলে মানে এই সূত্র ব্যবহার করতে হবে আর কি, B1S1 ইকুয়াল টু B2S2, S2 দিয়ে B1S1 কে ভাগ করলে B2টা আসবে দ্রবণের আয়তন। এটা আনসার হবে না, ওটা থেকে আবার 50টা বাদ দিতে হবে, তাহলে পানি হিসাবটা বের হবে। 0.005 মোলার নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা ppm, ppm এর ম্যাথ করার সূত্র হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি S ইকুয়াল টু ppm ইকুয়াল টু S ইন্টু m ইন্টু 1000, ppm ইকুয়াল টু S ইন্টু m ইন্টু 1000। S মানে হচ্ছে এই যে ঘনমাত্রাটা, m মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর ইন্টু 1000। অঙ্কটা সহজে চলে আসবে। তুমি কিভাবে 100 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে 0.1 মোলার দ্রবণে পরিণত করবে? তাহলে একই কথা, B1S1 ডিভাইড বাই S2, তাহলে B2টা বের করতে হবে। B2টা বের করলে আনসার হবে না, B2টা মনে করেন আসছে 500, তাহলে 100 থেকে 500 বাদ দিলে আর 400, তাহলে এই সলিউশনের মধ্যে আর 400 ml পানি ঢেলে দিলে ওটা 0.1 মোলার হয়ে যাবে।
এরপরটা হচ্ছে আমার জন্য নর্মালিটি দেওয়া আছে, এটাকে মিলিলিটার করতে, দেখেন এখানে 0.1 নর্মাল দেওয়া আছে, বাট এখানে কিন্তু আবার মোলারিটি মিলিলিটারের হিসাব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা সূত্র বলেছিলাম না, নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। এই নর্মালিটিকে 2 দিয়ে ভাগ করেন, 1 নর্মালকে 2 দিয়ে ভাগ করেন তুল্য সংখ্যা দিয়ে, তাহলে এটা মোলারিটি আসবে 0.5 মোলার। তাহলে B1S1 ডিভাইডেড বাই S2। এখন বলতে পারেন এটা তো S2 তা পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজ থাকলে ওই যে কিছুক্ষণ আগে যে একটা সূত্র বললাম না, পার্সেন্টের মান ইন্টু 1000 ডিভাইড বাই 100 ইন্টু এম, তাহলে এই সূত্র দিয়ে এখান থেকে এস আসবে, এসটা দিয়ে ভাগ করে দেন, ভাগ করে দিলে আমার আনসারটা হয়ে যাবে। তবে এখানে এস করার সময় একটা খেয়াল রাখতে হবে, এখানে ডেন্সিটি আছে, তাহলে এস করার সময় অবশ্যই ডেন্সিটি দিয়ে গুণ করতে হবে, এস বের করার সময় আর কি। এই ডেন্সিটি না থাকলে সরাসরি 98 ইন্টু 1000 ডিভাইড বাই 100 ইন্টু এম দিয়ে আমি কাজ করে ফেলতে পারতাম। ডেন্সিটি থাকলে ডেন্সিটি গুণ করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের প্রশ্ন যেগুলো আমরা দেখলাম। এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন, বাসায় একটু প্র্যাকটিস করার পরেও যদি না পারেন তাহলে আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ করে দিব। আমরা পরের ক্লাসে দেখব যে কাচের যন্ত্রপাতি ব্যবহার কিভাবে করা হয়, ঠিক আছে, কাচের যন্ত্রপাতি ব্যবহারের নিয়ম। আমরা আজকের মতো এখানে আমাদের ক্লাসটা রাখলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।